জুলাইয়ের ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন নাজেহাল অবস্থা হাসিনা প্রশাসনের, তখন থেকেই সবার নজর সেনাবাহিনীর দিকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠা আন্দোলনকারীদের দমাতে পূর্ণ শক্তিতে মাঠে নামবে সেনাবাহিনী, এমন আশঙ্কাও করছিলেন অনেকে। তবে সে সময় ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে ছাত্র জনতার সামনে ঢাল হয়ে দাঁড়ায় সেনাবাহিনী। স্বৈরাচার সরকারের পতনে সেনাবাহিনীর সেই পদক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সহজ করে দিয়েছিল। এবার সেই জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গণ অভ্যুত্থানের সময় দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে কিভাবে সতর্ক করা হয়েছিল সেটি বিস্তারিত তুলে ধরলেন তিনি। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডের হার্ড টক অনুষ্ঠানে কথা বলেন ভলকার তুর্ক। বিবিসির ওয়েবসাইটে বুধবার ওই অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। হার্ড টক অনুষ্ঠানে তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। সেখানেই এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক। জবাবে উদাহরণ হিসাবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আপনি জানেন, বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমনপীড়ন চালিয়েছিল। ছাত্রদের জন্য বড় আশার জায়গা ছিল আমরা কি বলি এবং কি করতে পারি। আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা দমনপীড়নে জড়িয়ে পড়ে তাহলে তারা আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না, যার ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর তথ্য সংগ্রহে একটি অনুসন্ধানী দল পাঠিয়েছিল জাতিসংঘ। সেই পরিস্থিতিতে জাতিসংঘের এমন পদক্ষেপ কিভাবে ভূমিকা রেখেছিল সে ব্যাপারেও কথা বলেন তুর্ক। অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন? আপনি বাংলাদেশের পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে পারেন এবং এখানে যা ঘটছে তা তদন্ত করতে পারেন। আমরা ঠিক সেভাবেই করি এবং এটি আসলেই সাহায্য করেছিল। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমার একটি অবস্থান নেয় এবং তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল। হাসিনা সরকারের পতনের পর জুলাই হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধান চালায় জাতিসংঘের তদন্ত দল। গত বুধবার জেনেভায় বাংলাদেশে জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন ভলকার তুর্ক। সেখানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল বলে জানানো হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যে কোনো সময় ইরানের সাথে কিছু একটা হতে যাচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসে বসে এমন বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কিছুতেই পারমাণবিক সমরাস্ত্র বানাতে দেবে না যুক্তরাষ্ট্র, করলেন এমন মন্তব্য। গত 6 মার্চ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য খামেনির কাছে চিঠি পাঠানোর দাবিও করেন তিনি। অবশ্য এমন কোনো চিঠি পায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ইরানি দূতাবাসের এক মুখপাত্র। ইরানের উপর কঠোর চাপ প্রয়োগ অব্যাহত রেখে কেন আলোচনার টেবিলে বসতে চাইছেন ট্রাম্প? একদিকে কড়া ভাষায় মার্কিন হুমকি, অন্যদিকে সমঝোতার বার্তা। শেষ পর্যন্ত কোন পক্ষে ঝুঁকবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি? আমরা একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছেছি, শেষ মুহূর্তে আছি। ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যাক এমনটা আমরা হতে দিতে পারি না। 2020 সালে মার্কিন নির্বাচনের 1 মাসের মধ্যেই আমি একটি চুক্তি করতে পারতাম। তেহরানও সেজন্য প্রস্তুত ছিল। খুব শিগগিরই ইরানের ব্যাপারে কিছু শোনা যাবে বলে আমার ধারণা। আশা করি তাদের সাথে একটি শান্তি চুক্তি করতে পারবো। আমি আসলে শক্তি বা দুর্বলতা নিয়ে কথা বলছি না। ক্ষমতা প্রয়োগের চাইতে আমি বরং একটি শান্তি চুক্তি পছন্দ করব, আর এটাই চলমান সমস্যার সমাধান করবে।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসে ইরানকে রীতিমতো কোণঠাসা করার পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প। চারদিক থেকে চেপে ধরেও তেহরানকে বশে আনতে ব্যর্থ হয়ে এখন তিনি কষছেন নতুন পায়তারা। কিন্তু পরমাণু কর্মসূচি থেকে পিছু হটার বদলে স্পষ্ট ভাষায় ইরানের শীর্ষ নেতারা বারবার বলে আসছেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যুদ্ধের ময়দান নয়, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার সমাধান খুঁজতে হবে কূটনীতির টেবিলে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে কিছু ঘটলে মার্কিন স্বার্থও নিরাপদ থাকবে না। আরব নেতার কণ্ঠে শোনা গেল সাবধানী সুর। কোনো দেশ আক্রমণের শিকার হয়ে চুপ থাকবে এমনটা কি আমরা আশা করতে পারি? অবশ্যই এর প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া ও প্রতিশোধ কোথায় ঘটবে? এখান থেকে কি হাজার হাজার মাইল দূরে? মোটেও না। এসব ঘটনা এই অঞ্চলেই ঘটবে। এখানকার প্রতিটি দেশ এমন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন, কারণ বিষয়টি আমাদের নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলবে। এই অঞ্চলে কোনো ধরনের সামরিক পদক্ষেপ কাতার সমর্থন করে না, করবেও না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক কোনো মীমাংসা হওয়ার আগ পর্যন্ত আমরা হাল ছাড়ছি না। ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞায় থেকে কোনোরকম আলোচনার সম্ভাবনা বারবার উড়িয়ে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিরোধী পক্ষের মুখে এক আর কাজে অন্য বরাবরই এমন নীতির সমালোচনা করে আসছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ ও সামরিক শক্তি বৃদ্ধির ক্রমবর্ধমান উন্নতি নিয়ে সবসময়ই ভয়ে আছে পশ্চিমা শিবির। ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও মার্কিন প্রশাসনের সমঝোতার ইঙ্গিত থেকে বিশ্লেষকদের ধারণা ইরানকে নিয়ে হয়তো সত্যিকার অর্থেই বিপদে আছে যুক্তরাষ্ট্র। তেহরান যদি পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে আমেরিকা ও ইসরায়েলের জন্য সেটা হবে ভয়াবহ মাথাব্যথার কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। বছর কয়েক আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্যের পর শেখ হাসিনা ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা নিয়ে বহু চর্চা হলেও তিনি তা স্পষ্ট করেননি। আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। তবে বিগত হাসিনা সরকারের আমলে ভারতকে দেওয়া বিভিন্ন সুবিধার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যোগাযোগ বা ট্রানজিট সুবিধা। এবার হাসিনার আমলে হওয়া করিডোর আলোচনাকে আবারও সামনে নিয়ে আসলো ভারত। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই আবারও নতুন করে আলোচনায় ভারতের 7 সিস্টার্স রাজ্য। 7 সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের বড় একটি উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত 7 সিস্টার্সকে সামুদ্রিক বাণিজ্যের এক নতুন দিগন্ত খুলে দেয়। পাশাপাশি এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। ভারতকে বাংলাদেশ মূলত 2010 সাল থেকে মাল্টিমোডাল বা বহুমাত্রিক ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে। শুরুতে পরীক্ষামূলক হলেও 2016 সালে এটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত ব্যবস্থা হিসেবে চালু করা হয়। এরপর 2022 সালে ভারত বাংলাদেশকে বিনা মাশুলে তাদের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির প্রস্তাব দেয়। তবে সে সুবিধা বাংলাদেশ এখনও না পেলেও বাংলাদেশের কাছে আবারও সুবিধা চাইছে ভারত। এবার বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চাইছে ভারতের 7 সিস্টার্সের রাজ্য মেঘালয়। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে মেঘালয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমাতে এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের সংযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশের ভেতর দিয়ে একটি নতুন করিডোর চায় রাজ্যটি। এই উদ্যোগ বাস্তবায়ন হবে হিলি মহেন্দ্রগঞ্জ আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরের মাধ্যমে। হিলি পশ্চিমবঙ্গের সীমান্ত শহর ও মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্ত শহর। এই দুটি অঞ্চলের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত রয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, প্রায় 100 কিলোমিটার দীর্ঘ এই রুট চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যাত্রার সময় ও ব্যয় 25 থেকে 60% পর্যন্ত কমে আসবে। এছাড়া আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব 600 থেকে 700 কিলোমিটার কমে যাবে। ইতিমধ্যে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি রূপরেখা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে।
কনরাড সাংমা আরও বলেন, এটি কবে নাগাদ বাস্তবায়ন হবে তা বলা মুশকিল। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের আগে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়াদিল্লি ঢাকার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। এই করিডোরের জন্য বাংলাদেশকে ফের চাপ দেওয়া হবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে ইরান। এই দাবিতে যে কোনো দিন দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হবে। ধারাবাহিকভাবে এমন হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ নিয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনা এখন তুঙ্গে। যে কোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তারা। বিস্ফোরণ উন্মুখ এ সময়েই ইরানের সাথে হাত মিলিয়ে বড়সড় সামরিক তৎপরতায় নেমেছে চীন ও রাশিয়া। এর অংশ হিসেবে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে দুই দেশ। বলা হচ্ছে মূলত যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে পাঠানো হয়েছে এসব যুদ্ধজাহাজ। তবে এমন স্পর্শকাতর সময়ে এ ধরনের তৎপরতা প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের সতর্কবার্তা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে চীন ও রাশিয়ার সাথে জোটবদ্ধ হয়ে ইরান নিজের সামরিক সক্ষমতার জানান দিতে চাইছে। একই সাথে এটি পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন অক্ষশক্তির উত্থানকেও নির্দেশ করে। যৌথ এ নৌমহড়ায় অংশ নিতে সোমবার চীন ও রাশিয়ার নৌবহর নিজেদের জলসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। চাবাহার বন্দর সংলগ্ন জলসীমায় চলবে এ মহড়া। এটিকে বলা হচ্ছে দ্য সিকিউরিটি বেল্ট জয়েন্ট নেভাল এক্সারসাইজ। পরস্পরের প্রতি সামরিক আস্থা ও হাতে কলমে সামরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এটি আয়োজন করা হয়েছে বলছে অংশ নেয়া দেশগুলো। কর্মকর্তারা জানিয়েছেন, এ মহড়ায় সামুদ্রিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা, জাহাজ বা জলযানে অভিযান পরিচালনা, জলযান জব্দ করা বা সেসবে তল্লাশি ও উদ্ধার কাজ পরিচালনা সহ বিভিন্ন কিছু প্রদর্শন করা হবে। সমুদ্রপথে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মহড়ায় অংশ নেয়া দেশগুলোর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তাদের 15টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। অন্যদিকে বিশেষায়িত যুদ্ধজাহাজ ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন। তেহরান জানিয়েছে, সর্বমোট 12টি দেশ এই মহড়ায় অংশ নিয়েছে। ইরান, চীন ও রাশিয়ার বাইরে অন্য দেশগুলো আছে পর্যবেক্ষক হিসেবে। সেসব দেশের মধ্যে ইরাক, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সাউথ আফ্রিকাও আছে। সব মিলিয়ে বড়সড় এক সামরিক শক্তির প্রদর্শন এই মহড়া। এদিকে এমন এক সময়ে এ মহড়া হচ্ছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপ্রস্তুত করে দিয়েছে, যদিও মুখে তা অস্বীকার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকের এক প্রশ্নের মুখে ট্রাম্প জানিয়েছেন, তিনি মোটেই এই মহড়া নিয়ে বিচলিত নন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা ইরানের চেয়ে বেশি শক্তিধর দেশ দাবি করে তিনি আরও বলেন, তার শাসনামলে মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী ও পুনর্গঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে এই বাগাড়ম্বরের জবাবে ট্রাম্পকে নিয়ে উপহাস করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। নিজেদের শক্তিমত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বিভ্রমের মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বে নিরাপত্তা বা শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে ব্যর্থ অভিহিত করে ইরানি আরও বলেন, বরং তারা মানবতার জন্য হুমকি। সারা বিশ্বকে অনিরাপদ করে তুলেছে ওয়াশিংটন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি যাত্রীবাহী ট্রেন। যে ট্রেনের 9টি বগিতে ভ্রমণ করছিলেন 450 জনেরও বেশি যাত্রী। তবে হঠাৎ করেই যেন ওলটপালট হয়ে গেল সবকিছু। চলন্ত ট্রেনেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে সশস্ত্র হামলাকারীরা। এক পর্যায়ে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় তারা। ট্রেনে হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। এক বিবৃতিতে BLA বলেছে, ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধার করতে যাওয়া অন্তত 20 জন সেনা নিহত হয়েছে। তারা দাবি করেছে, তাদের প্রতিরোধের মুখে স্থলসেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অতর্কিত হামলা চালালো BLA, আর তাদের এমন সশস্ত্র কর্মকাণ্ডের পেছনে কারাই বা মদদ দিচ্ছে?
মূলত পাকিস্তানে বেলুচদের স্বাধীনতার লড়াই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেরও অনেক আগে থেকেই শুরু হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর বেলুচিস্তানই এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। 1947 সালের দেশভাগের সময় এই প্রদেশটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হলেও বেলুচদের ছিল স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। ভূ রাজনৈতিক কৌশলের বিবেচনায় পাকিস্তানের জন্য এই প্রদেশটি খুবই গুরুত্বপূর্ণ। এর দক্ষিণে আরব সাগর, পশ্চিম দিকে ইরান আর উত্তর ও উত্তর পূর্ব দিকে আছে আফগানিস্তান। ফলে বেলুচদের স্বাধীনতার আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হিসেবেই দেখে আসছে পাকিস্তান। বেলুচদের রাজনৈতিক নেতারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একীভূত হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মতো বেলুচবাসীকেও নানাভাবে বঞ্চিত করে রেখেছে। ফলে বর্তমানে পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় বেলুচিস্তান উন্নয়নের দিক থেকে নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বাঙালিদের মতো বেলুচরাও তাই দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে সোচ্চার। স্বাধীন বেলুচিস্তানের জন্য প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সমর্থন প্রয়োজন, কিন্তু তারা কখনোই খাল কেটে কুমির আনতে চাইবে না। কেননা পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা অর্জন করলে ইরান ও আফগানিস্তানের বেলুচরা স্বাধীন বেলুচিস্তানে যোগ দিতে চাইবে, ফলে তারাও বিদ্রোহী হবে। তাই তারা কখনোই চাইবে না বেলুচিস্তান স্বাধীনতা লাভ করুক। তবে এক্ষেত্রে ভিন্ন অবস্থান ভারতের। হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশের বসবাস বেলুচিস্তানে। বেলুচদের স্বাধীনতার জন্য ভারতীয়দের আওয়াজ বেশ জোরালো। এছাড়া স্বাধীন বেলুচিস্তানের জন্য বিভিন্ন সময় ভারতকে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রদেশটির স্বাধীনতাকামী নেতারা। তবে স্বাধীনতাকামী বেলুচদের দমনে ভারতীয় মডেলই অনুসরণ করছে পাকিস্তান। জম্মু কাশ্মীরে যেমন করে ভারতীয় সেনাবাহিনীর প্রবল উপস্থিতি রয়েছে, বেলুচিস্তানেও তেমনি পাকিস্তানের সেনাবাহিনী দমন নীতি জারি রেখেছে। বেলুচদের অভিযোগ, পাকিস্তানের 1/3 গ্যাসের মজুদ বেলুচিস্তানে, কিন্তু প্রদেশটির অল্প কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ আছে। বেলুচিস্তানে যে গ্যাস ও খনিজের বিশাল মজুদ রয়েছে, সেখান থেকে লাভবান হচ্ছে কেন্দ্রীয় সরকার আর বঞ্চিত হচ্ছে বেলুচিস্তান। বেলুচদের প্রতি বৈষম্যের সর্বশেষ নমুনা গোয়াদার বন্দর। প্রদেশটির হাজার হাজার একর জমি অধিগ্রহণ করা হলেও বেলুচদের সেখানে সম্পৃক্ত করা হয়নি। এখন পর্যন্ত বেলুচিস্তানে স্বাধীনতার প্রশ্নে বেশ কয়েকবার সশস্ত্র সংঘাত হয়েছে, তবে প্রতিবারই নিষ্ঠুরভাবে এসব বিদ্রোহ দমন করা হয়। যদিও বেলুচদের স্বাধীনতার দাবি সারা বিশ্বের অন্যান্য অঞ্চলের মুক্তিকামী মানুষদের স্বাধীনতার দাবি থেকে কোনো অংশেই অন্যায্য নয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কখনো আমেরিকা, কখনো রাশিয়া, যুদ্ধের ডামাডোলে ইউক্রেন হয়ে উঠছে বিশ্বমোড়লদের খেলার পুতুল। দেশটির ভাগ্য কোন দিকে গড়াচ্ছে প্রতি মুহূর্তে সেটা নিয়ে দেখা দিচ্ছে নতুন অনিশ্চয়তা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। গত 11ই মার্চ সৌদি আরবের জেদ্দায় ওয়াশিংটন কিয়েভের মধ্যকার এক বৈঠকের পর সামনে আসলো এমন তথ্য। এর জেরে ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রাম্প জেলেনস্কির যুদ্ধবিরতি সমঝোতা কি মেনে নেবেন পুতিন? অচিরেই কি বন্ধ হতে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার চলমান লড়াই? গত 3 বছর আগে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। চলমান যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া অঞ্চলসহ ইউক্রেনের প্রায় 5 ভাগের 1 ভাগ ভূখণ্ড এখন রুশদের দখলে। ওয়াশিংটন কিয়েভের যৌথ যুদ্ধবিরতি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে কিনা তার পুরোটাই নির্ভর করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পাওয়া গেল এমন ইঙ্গিত। আমরা একটি প্রস্তাব দিয়েছি, সেটা ইউক্রেনীয়রা গ্রহণ করেছে। প্রস্তাবটি হচ্ছে একটি যুদ্ধবিরতি শুরু করা এবং অবিলম্বে আলোচনায় অংশ নেওয়া, যাতে করে স্থায়ী ও টেকসই কোনো উপায়ে চলমান সংঘাত শেষ করা যায়। সেই প্রস্তাবে বিবেচনা করা হবে ইউক্রেনীয়দের স্বার্থ, তাদের নিরাপত্তা ও জাতি হিসেবে তাদের উন্নত হওয়ার সামর্থ্যের মতো বিষয়। প্রস্তাবটি আমরা রাশিয়ানদের কাছে নিয়ে যাব। একই সাথে আমরা আশাবাদী তারা হ্যাঁ বলবে। শান্তির বিষয়ে রুশরা সম্মত হবে। বল এখন তাদের কোর্টে। আমি মনে করি ইউক্রেন একটি দৃঢ় পদক্ষেপ নিয়েছে, আর রাশিয়ানরাও এর প্রতিদান দেবে।
সৌদি আরবের জেদ্দায় আয়োজিত বৈঠকটিকে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছে আন্তর্জাতিক মহল। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো হেভিওয়েট নেতারা আলোচনায় বসলেও সেখানে অংশ নেয়নি প্রেসিডেন্ট পুতিনের কোনো প্রতিনিধি। তবে রাশিয়ার কাছে প্রস্তাব নিয়ে গেলে সেটা ফেলবে না মস্কো, এই ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হয়েছে, এখন আমাদের রাশিয়ার কাছে যেতে হবে। আশা করি রাষ্ট্রনেতা পুতিনও এতে সম্মত হবেন। চলমান ভয়াবহ যুদ্ধটি আমরা থামাতে পারি, যেখানে প্রতি সপ্তাহে কখনো কখনো ২-৩-৪ হাজার সেনার মৃত্যু ঘটে। আমি রিপোর্ট পেয়েছি, আর এসব সেনারা আমেরিকান নয়, বরং তারা ইউক্রেনীয় ও রুশ সৈন্য। আমরা সেই যুদ্ধের অবসান চাই। ইউক্রেন এতে সম্মত হয়েছে, আশা করি রাশিয়াও মেনে নেবে। আমরা যদি রাশিয়াকে মানাতে পারি তাহলে সেটা হবে দুর্দান্ত ব্যাপার। তবে যদি ব্যর্থ হই আর সবকিছু এভাবেই চলতে থাকে, তাহলে আরও অনেক মানুষ মারা যাবে। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় বৈঠকের পর ধারণা করা হয়েছিল শিগগিরই সহজ হবে না ওয়াশিংটন কিয়েভের সম্পর্ক। তবে ইউক্রেনের তরফ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া পেতেই ক্রমেই বদলে গেছে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড। এমনকি জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন সম্মত হলে অচিরেই হয়তো থামবে যুদ্ধ, কিন্তু রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড কি ফিরে পাবে ইউক্রেন? সাময়িক যুদ্ধবিরতি কি গড়াবে স্থায়িত্বের দিকে? আগামীতে ঠিক কতটা নিরাপদে থাকবে জেলেনস্কির দেশ? এসব প্রশ্নের উত্তর জানতে হলে থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দুবাইয়ের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয়। ঐতিহাসিক এই মুহূর্তে আনন্দের জোয়ারে ভাসছে গোটা ভারত। তবে সেই আনন্দ উদযাপনই যেন বিষাদে রূপ নিল মধ্যপ্রদেশের ইন্দোর এলাকার মুসলিমদের জন্য। এবার উগ্র হিন্দুত্ববাদীদের সহিংস আচরণের শিকার হলেন মসজিদে নামাজরত মুসল্লিরা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যাঞ্চলীয় শহর ডক্টর আম্বেদকর নগরে। গত ৯ মার্চ রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ের সাথে সাথেই আতশবাজি, পটকা আর দড়ি বোমা ফাটাতে শুরু করেন স্থানীয় ক্রিকেট ভক্তরা। ঠিক একই সময়ই জামা মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। তবে নামাজরত মুসল্লিদের কথা চিন্তা না করেই মসজিদের সামনে আতশবাজি ও বোমা ফাটাতে শুরু করে উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ। মুসল্লিরা বাধা দিলে ও প্রতিবাদ জানালে মসজিদের ভেতরেও বোমা ছুড়ে তারা। সেখান থেকে ধোঁয়া বের হতে থাকলে আতঙ্কিত হয়ে পড়েন মসজিদের ভেতরে থাকা মুসল্লিরা। দুপক্ষের রেষারেষি শুরু হলে আরও সহিংস হয়ে ওঠে উগ্র হিন্দুরা। মসজিদের সামনেই জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তারা। প্রকাশ্যে উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিয়ে ওড়ানো হয় গেরুয়া পতাকা। এক পর্যায়ে স্থানীয় মুসলিমদের গাড়ি, দোকান এবং বাইক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সহিংসতা ছড়িয়ে পড়লে অনেকেই আহত হন, আর এসবই করা হয় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই। তবে এ ঘটনার জন্য উভয় পক্ষকেই দোষারোপ করছে স্থানীয় পুলিশ। ম্যাচের পর বিজয় মিছিল বের করা হয়। কিছু লোক একটি মসজিদের বাইরে আতশবাজি ফাটাচ্ছিল। এরপরে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং পাথর ছোড়ার ঘটনা ঘটে। আমি কোনো ধরনের ভুয়া খবরে বিশ্বাস করি না। এই ঘটনার তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতা থামাতে পুলিশ দুই দলের উপর কাঁদানি গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। স্থানীয় মুসলিমদের অনেকে অভিযোগ করেন উগ্র হিন্দুদের অনেকে মুসলিমদের ঘরে ঢুকেও ভাঙচুর চালিয়েছে। মুসল্লিদের সাথে উগ্র হিন্দুত্ববাদীরা সহিংস আচরণ করলেও উল্টো 12 জন মুসলিমকে গ্রেফতার করে পুলিশ। হিন্দুত্ববাদীদের অনেকে অভিযোগ করেন তারা শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করছিলেন, কিন্তু মুসল্লিরা মসজিদের ভেতর থেকে পাথর ছুঁড়ে মারলে সংঘর্ষ শুরু হয়। তবে জামা মসজিদের ইমাম মোহাম্মদ জাভেদ বলেন মসজিদের ভেতর পাথর জমা করে রাখা হয়নি, ফলে এমন দাবির কোনো ভিত্তি নেই। मीडिया पर्सन से बहुत खुल के बात कहता हूं, आप पूरी मस्जिद और इसके आसपास के सारे एरिया को छान मारिए, क्या यहां पर पत्थर जमा किए हुए थे? এ ঘটনার পর অনেকেই বিজয় মিছিল ও আনন্দ উদযাপনকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার দাবি তুলেছেন। তবে নামাজের সময় মসজিদের সামনে এমন কর্মকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।